আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইতালির পালেমো শহর থেকে। যারা আজিলো আবেদন করছেন কমিশন সামনে বা আজিলো আবেদন করবেন সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা। ভিডিওটা একেবারে স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। যদি আপনার কমিশনে পজিটিভ আনতে চান বা আপনার কমিশন সিঙ্গেল নেগেটিভ আনতে চান, অর্থাৎ 15 দিনের যে সময়টা সেটা পেতে চান, তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। নতুন যে পায়াজেসিকুর আইন করা হয়েছে সেখানে আমি সবসময় বলছি যে এটার উদ্দেশ্য হচ্ছে যেখানে 4 থেকে 4.5% পারমিশন সৌজন্য দেওয়া হতো বাংলাদেশিদের, সেটা এই মুহূর্তে 2 থেকে 1.5% মধ্যে নামিয়ে আনা হচ্ছে এই বর্তমান সরকারের উদ্দেশ্য। এখান থেকে আমরা নিজেদের অবস্থান থেকে যদি সচেতন হয়ে কমিশন না দিতে পারি, দেন আমাদের কিন্তু এখানে থাকা খুবই কঠিন হয়ে পড়বে। ইভেন আমাদের দেশে ফেরত যাওয়ার মতো যে পরিস্থিতি সেটা তৈরি হবে। এখান থেকে বাঁচতে হলে আমাদের কিছু টেকনিক অবলম্বন করতে হবে। কমিশন সাধারণত একটা ইন্টারভিউ, সেই ইন্টারভিউয়ে আপনাকে কিভাবে উপস্থাপন করতেছেন, কিভাবে আপনি কথা বলতেছেন, এইগুলা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটাই কিন্তু সবচাইতে বেশি আপনাকে একজন কমিশন অফিসার আপনাকে খেয়াল করবে বা লক্ষ্য করে দেখবে। তো প্রথমে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, তারপরে আমি বলবো যে আপনারা কোন কোন ক্যাটাগরিতে পজিটিভ পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে সেই ক্যাটাগরিতে বাংলাদেশিদের সংখ্যা খুবই কম থাকে, খুবই কম। সবাই ম্যাক্সিমাম যে 90%-এর উপরই বলা যায় যে আমরা সাধারণ যে গল্পগুলো বলি সেই গল্পতে এখন এই আইনে কাজ পাওয়া খুবই কঠিন। এখানে আমাদের করণীয় কি? ফার্স্ট অফ অল, আপনি যখন কমিশনে যাবেন, কমিশন দিতে যাবেন, অর্থাৎ ইন্টারভিউ শুরু করবেন, তখন আপনার বেসিক কিছু প্রশ্ন করা হবে, যেখানে আপনার নাম, ঠিকানা এবং আপনার যে পরিবার সম্পর্কে কোনো কিছু জিজ্ঞেস করা হবে, যে কোনো কিছু জিজ্ঞেস করা হবে। অবশ্যই আপনার নাম, ঠিকানা এবং জন্ম তারিখ, আপনার জেলার নাম, এই 3টা জিনিস অবশ্যই আপনার পাসপোর্ট অনুযায়ী হতে হবে। যদি আপনি পাসপোর্ট দিয়ে কস্তুরাতে আজিলো আবেদন করেন, দেন আপনার সবগুলোই ঠিক থাকার কথা, এখানে মিস্টেক হওয়ার কোনো কথা না। বাট আপনি যদি পাসপোর্ট ছাড়া উইদাউট পাসপোর্টে আজিলো আবেদন করেন, সেক্ষেত্রে আমি যেটা বলবো, অবশ্যই আপনার নাম, আপনার জন্ম তারিখ এবং আপনার জেলার নাম, এই 3টা বিষয় খুবই সূক্ষ্মভাবে দেখে একেবারে বানান সহ দেন আপনি আপনার কমিশন অফিসারের সাথে সেটা কনফার্ম করবেন যে সব কিছু ঠিক আছে। যাই হোক, প্রথমেই যে নাম ঠিকানা জিজ্ঞাসা করার পর কমিশন অফিসারে আপনাকে আপনার পরিবারের কথা জিজ্ঞেস করতে পারে, এটা একটা খুবই খুবই টার্নিং পয়েন্ট তাদের কাছে। কেন বললাম? আপনার পরিবার যদি বাংলাদেশে ভালো থাকে এই মুহূর্তে, আপনি বলবেন যে হ্যাঁ আমার পরিবার ভালো আছে, আমার ওয়াইফ, আমার আব্বু, আমার আম্মু, আমার সন্তান, যদি সন্তান থাকে, সবাই ভালো আছে। এই কথাটাই একেবারে যখন আপনি ইন্টারভিউ শেষ করবেন, অর্থাৎ কমিশনের শেষ পর্যায়ে চলে যাবেন, দেন তারা আবার আপনাকে প্রশ্ন করতে পারে, যদি আপনার পরিবার দেশে ভালো থাকে তাহলে আপনি ভালো থাকেন না কেন, বা আপনি ভালো থাকলে সমস্যা কোথায় বাংলাদেশে? এই জায়গাটাতেই বাংলাদেশি যারা আছে তারা একটা গ্যাঞ্জামে পড়ে যায়। তখন উত্তরটা আসলে কি হবে? সেই সিচুয়েশন তৈরি যাতে না হয় সেজন্যই আপনাকে প্রথমেই বলতে হবে যে আমি বাংলাদেশ ত্যাগ করেছি শুধু হুমকির জন্য। আমি কেন বললাম? কারণ 90% মানুষই এখন এই গল্পটাই, সাধারণ গল্পই বলতে হবে আমাদের। যে ক্যাটাগরিতে এখন পারমিশন সৌজন্য দিচ্ছে সেখানে কিন্তু আমরা পড়ি না, সেখানে পড়া সম্ভব না, খুব ডিফিকাল্ট একটা পয়েন্ট। তো সেক্ষেত্রে 90% লোকই যেহেতু আমরা সাধারণ গল্প বলি, মানে জীবনের নিরাপত্তার যে ব্যাপারটা বাংলাদেশে সেটা বলি, আমার জীবনের নিরাপত্তা বাংলাদেশে নেই সেটা বলি। আমার জীবনের নিরাপত্তার সাথে কিন্তু আমার পরিবারও জড়িত। এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আপনার পরিবার যদি ভালো থাকে, আপনি ভালো থাকবেন না, কারণটা কি? এটার উত্তর কিন্তু আপনি তখন দিতে পারবেন না। যদি আপনি জানতে পারেন, দেন আপনাকে 7 দিনের একটা টাইম দিবে, ডবল নেগেটিভ চলে আসবে, সেখান থেকে কিন্তু আপনার রিকোর্সও করা খুবই খুবই কঠিন হয়ে পড়বে। প্রথম স্টার্টিং পয়েন্টটি আপনাকে বলতে হবে, আমি দেশ ছেড়েছি আমার মৃত্যুর ঝুঁকির জন্য। আমার দেশে মৃত্যুর ঝুঁকি রয়েছে, ইভেন আমার পরিবারও হুমকিতে রয়েছে। আপনার মা বাবা থাকুক, আপনার ভাই বোন যারাই থাকুক না কেন, আপনি বিবাহিত হলেও আপনার বউ বাচ্চা যারাই থাকুক না কেন, সবাই হুমকিতে রয়েছে। ব্যাপারটা স্টার্টিং করবেন এইভাবে। তাহলে আপনাকে যখন শেষের দিক দিয়ে এই প্রশ্নটা করবে যে আপনাকে দেশে ফেরত পাঠাতে আপনার সমস্যাটা কি হবে, দেন আপনি বলতে পারবেন যে আমার জীবন হুমকিতে রয়েছে, ইভেন আমার পরিবারও হুমকিতে রয়েছে।
সহজ সমাধান। আশা করছি যখন এভাবে আপনি উত্তরগুলো দিবেন তখন আপনার যে 7 দিনের যে রিকোর্সের যে একটা সময় দেয় সেটা আসবে না। আশা করি ডবল নেগেটিভটা আসবে না, আপনার সিঙ্গেল নেগেটিভ আসবে। আপনি উইদাউট কন্ট্যাক্ট, অর্থাৎ কাজের কন্ট্যাক্ট যদি আপনার নাও থাকে, আপনি সেটাকে রিকোর্সও করে ফেলতে পারবেন খুবই সহজে। দেন আপনি একটা লং সময় পাবেন, সেখানে আপনি হলুদ সৌজন্য পাবেন, সেখানে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন। মানে মোট কথা হচ্ছে আপনার আজিলো আবেদনটা রিকোর্সও করার সময় আবেদনটা অ্যাকসেপ্ট হয়ে গেছে, দেন আপনি বেঁচে গেছেন। খুবই কঠিন একটা প্রশ্ন হচ্ছে এটা, যেটা আমরা শুরুতেই মিস্টেক করি কমিশনে। এটা মিস্টেক করা যাবে না। আপনি আপনার পরিবারের সাথে একেবারেই সম্পর্কিত, সুতরাং পরিবার এবং আপনি অঙ্গাঙ্গিভাবে জড়িত। এখানে কোনোভাবেই আপনি পরিবার আলাদা, আপনি আলাদা, ব্যাপারটা এরকম না, বিষয়টা মাথায় রাখবেন। এবং দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে আপনি কথা বলার ধরন। আমি যে এখন কথা বলতেছি, আমি যে এখন ইউটিউবে কথা বলতেছি, সেটা কি আপনার কাছে কোনোভাবেই মনে হচ্ছে যে আমি তৈরি করা কোনো গল্প বলতেছি, বা আমি কোনো মুখস্থ করছি একটা স্টোরির মতো মুখস্থ করে আপনার সাথে এটা বলতেছি, এরকম মনে হচ্ছে? অবশ্যই না। যে বিষয়গুলো আমি জানি, যে বিষয়গুলো আমি বাস্তবে ফেস করেছি বা ফেস করব, সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করছি। সো আপনার কাছে অবশ্যই আমার ভিডিও দেখে এটা মনে হচ্ছে না যে এই ভাই মিথ্যা বলছে। সেম আপনার যখন কমিশনে ইন্টারভিউ দেবেন, একজন অফিসার খুবই দক্ষ অফিসার থাকে, তারা আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার বলার ধরন দেখে বুঝে নিতে পারবে যে আপনি কি বলছেন। সো আপনি কথা বলার সময় অবশ্যই চেষ্টা করবেন ফার্স্ট ফ্লুয়েন্টলি বলা, একেবারে ফার্স্টলি ফ্লুয়েন্টলি বলার, কোনো ধরনের কনফিউশন যাতে আপনার মধ্যে না থাকে। আপনি ধরেন মনে করতেছেন আপনাকে দুভাষী একটা প্রশ্ন করলো, বা দুভাষী তো একজন মাধ্যম, কমিশন অফিসার আপনাকে প্রশ্ন করলো, সেটা দুভাষী আপনাকে জানালো যে এই মুহূর্তে আপনাকে বাংলাদেশে ফেরত পড়ছেন, আপনাদের সমস্যা কি। আপনি সেটা এরকম করলেন, চিন্তা করলেন, চিন্তা করে করে আপনি উত্তর দিচ্ছেন, তার মানে আপনি মিথ্যা বলছেন। তারা ধরে নেবে 50% না, 40% হয়তো বা আপনাকে টাস্ট করতে পারে, কিন্তু 60% আপনাকে ধরে নেবে তা আপনি মিথ্যা বলছেন। আপনি থিঙ্কিং, অর্থাৎ চিন্তা করতেছেন যে কি বলা যায়। এরকম বলা যাবে না, ফ্লুয়েন্টলি বলতে হবে, উইথ কনফিডেন্স, সাথে বিশ্বাসটা প্রয়োজন, আত্মবিশ্বাসটা প্রয়োজন। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যে গল্পটা বলবেন সেটা বাস্তবসম্মত হতে হবে মিনিমাম 80%, যেটার সাথে আপনার লাইফের একেবারেই সরাসরি কানেকশন রয়েছে। এরকম 80 থেকে 90% আপনার বাস্তবসম্মত হতে হবে। ব্যাপারটা মাথায় রাখবেন। এই টোটাল বিষয়গুলো যখন আপনি মাথায় রেখে আপনি একটা প্রিপারেশন নেবেন, আপনি একটু রিসার্চ করবেন যে আমার সামনে কমিশন, আমাকে কি করা যায়। আপনি কাজের চিন্তা এখন করার দরকার নেই, আপনি কমিশন নিয়ে চিন্তা করেন। যদি আপনার কমিশনটা রিকোর্স করে অ্যাকসেপ্ট করিয়ে নিতে পারেন, দেন আপনার প্রচুর সময় রয়েছে কাজ করার, ইভেন কন্ট্রাক্টে কাজ করার। এবং দ্বিতীয় হাইকোর্টে যখন আপনি আপিল করবেন, আশা করি যে আপনার অ্যাডভোকেট আপনার পারমিশন সৌজন্য আনার যে একটা প্রক্রিয়া সেটা সহজভাবে নিয়ে আসতে পারবে। এটার জন্য আপনার উকিল আপনার সাথে গিয়ে আপনাকে হেল্প করবে না। যদিও আপনি যদি চান তাহলে আপনার অ্যাডভোকেট যিনি আপনার হয়ে আপনার সহযোগিতা করছে ওনাকে নিয়ে কিন্তু কমিশন অফিসে যেতে পারবেন, বাট ওনার কোনো পারমিশন থাকবে না আপনাকে কোনো কিছু বলে দেওয়ার বা আপনাকে হেল্প করার মতো। সো আপনার কাজটা আপনাকেই করতে হবে। আমরা ম্যাক্সিমামই এখন যেহেতু বলতেছি নিরাপত্তার হুমকি, সো ইতালি সরকার মনে করতেছে বাংলাদেশ নিরাপদ কান্ট্রি, ওইখানে নিরাপত্তার কোনো হুমকি নেই। সো এটাকে প্রুফ করতে হলে আপনাকে ঠিক সেভাবেই কথা বলতে হবে যেটাকে বাস্তবসম্মত মনে হয়, এবং বাস্তব যেটা আমি বললাম 80 থেকে 90% আপনার সাথে জড়িত এরকম ঘটনা কি বলতে হবে। এখন বলি যে ক্যাটাগরিতে আপনি এখন বায়োজিসে কোনো আইন হোক বা পুরাতন আইন হোক, আপনি সহজে কাজ পারমিট যদি সৌজন্য পেয়ে যাবেন। সেগুলো হচ্ছে আপনি যদি সমকামী হন, মানে মেইলি যে ব্যাপারটা আমাদের বাংলাদেশে রয়েছে, আমার পরিচিত বেশ অনেক মানুষের ওই মেইলি যে বিহেভিয়ার তাদের এটা রয়েছে। সো এই ধরনের মানুষ যদি আপনি হয়ে থাকেন, ওই ক্যাটাগরি যদি হয়ে থাকেন, আর আপনি যদি ইতালিতে আজিলো আবেদন করেন, আপনি কি পারমিশন সৌজন্য পেয়ে যাবেন। মেইলি ব্যাপারটা যেটা আমরা অবশ্যই এজ এ মুসলিম হিসেবে সাপোর্ট করি না,
তবে যদি কেউ এরকম থাকে অবশ্যই আপনি কাগজ পেয়ে যাবেন। আন্ডার 18 অর্থাৎ 18 বছরের নিচের যদি আপনার বয়স হয় আপনি কিন্তু কাগজ পেয়ে যাবেন। এবং আপনি যদি কোনো মহিলা হন, আজও আবেদন করে থাকেন, আপনি কাগজ পেয়ে যাবেন। সংখ্যালঘুর যে ব্যাপারটা সেটা যদি আপনি হয়ে থাকেন এবং সেটা যদি আপনি প্রুফ করতে পারেন যে আসলে আপনি সংখ্যালঘু এবং বাংলাদেশে আপনি নির্যাতিত, সেটার প্রুফ আপনার রয়েছে, দেন আপনি কাগজ পেয়ে যাবেন। তো এই যে ক্যাটাগরিগুলো বললাম, এখানে আপনি খুব সহজেই কাগজ পেয়ে যাবেন। আদারওয়াইজ আমরা 90% বা 95% সাধারণ জেনারেল, সেই জেনারেল থেকে কিভাবে পারমিশন সৌজন্য নিয়ে আসবেন সেটার জন্য আপনার প্রয়োজন এই মুহূর্তে পাইরেসি কোনো আইনে আপনার দক্ষতার, আপনার কথা বলার ধরন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার এভিডেন্স টোটালের সমন্বয়ে একটা ভালো একটা মিশ্রণ তৈরি করতে হবে। দেন আপনি পারমিশন সৌজন্যর আশা করতে পারেন। আশা করছি আপনার যদি সাপোর্টিং ডকুমেন্টস ভালো থাকে, আপনার গল্পটা যদি বাস্তবসম্মত হয়, সেটা মিনিমাম রেঞ্জ 80% হয়, আপনার ফ্লুয়েন্টলি ইন্টারভিউ হয়, বা ইন্টারভিউতে আপনি কোনো তথ্য চাইলো আপনার কাছে, আপনি সেটা দিতে পারলেন না, এরকম যদি না হয়, আশা করি আপনার যে রেজাল্টটা সেটা যদি প্রথমে নেগেটিভও আসে, সেটা সিঙ্গেল নেগেটিভ আসবে এবং আপনি রিকোর্সও করে সেটা অ্যাকসেপ্ট করে নিতে পারবেন খুব সহজেই। তো এখন কথা হচ্ছে, আমরা তো অনেকেই আছি যারা, আমি যতটুকু আমার অভিজ্ঞতা হয়েছে এই নেপোলি এবং এই পালেরমো সিটিতে, বেশ অনেক মানুষের সাথে আমার কথা হয়েছে যারা সঠিকভাবে বাংলা ল্যাঙ্গুয়েজটা উচ্চারণ করতে পারে না, এটা বাস্তব। তারা বাংলা রিডিং করতে পারে না, ইতালিয়ান এবং ইংলিশ তো অনেক পরে। সো তাদের বেলায় বিষয়টা খুবই জটিল, কারণ একটা সময় ছিল যখন পারমিশন দেওয়ার জন্য সবাই পাইতো, এখন কিন্তু ওই সময়টা নেই। এখন কিন্তু আপনাকে স্মার্ট হতে হবে, আপনার গল্পের ধরন বাস্তবসম্মত হতে হবে, আপনার সেটাকে প্রুফ করতে হবে, দেন আপনি কিন্তু পারমিশন দেওয়ার জন্য পাবেন। সো তাদের বেলায় এই বিষয়গুলা একটু জটিলই হয়ে যাবে। তো তাদেরকে সাহায্য করা বা তাদের কিভাবে বলতে হবে এই বিষয়টা নিয়ে আমি চিন্তা করতেছি যে কি করা যায়। তো সেই ধারাবাহিকতায় আজকের এই কথাগুলো বলা, যারা আপনার কমিশন দেবেন তাদেরকে বলবো যে কিছুটা সময় আপনি বের করেন, যেভাবেই হোক কিছুটা সময় বের করেন। যেহেতু আপনারা বেশিরভাগই দরিদ্রতার কথা বলবেন, বাংলাদেশে সমস্যা রয়েছে, আপনার জীবনের নিরাপত্তা যে ব্যাপারটা সেটা ঝুঁকিতে রয়েছে, সাথে অ্যাড করবেন আপনার পরিবারের নিরাপত্তার ঝুঁকি। এখন রাজনৈতিক ব্যাপারটা আসলে কি, রাজনৈতিক যদি আপনার ব্যাকগ্রাউন্ড থাকে, আমি বারবার বলতেছি, আগেও বলছি এখনো বলছি, রাজনৈতিক যদি ব্যাকগ্রাউন্ড হয়, আজকের কথা যদি আমি বাংলাদেশে বলি, আপনারা সবাই চিনেন একজন ছোট পর্দার একজন ভালো অভিনেতা সিদ্দিকুর রহমান, মেবি ওনার নামটা। ওনাকে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদলের কর্মীরা ওনাকে প্রকাশ্য মারধর করে, দেন পুলিশ আসে, পুলিশের কাছে সোপর্দ করে। তো বিষয়টা আপনি যদি চিন্তা করেন যে বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী যদি প্রকাশ্য মার খায়, দেন আপনি যদি ওই জায়গাতে থাকেন তো আপনার পরিস্থিতি কি হতো? আপনি যদি আসলে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো কর্মী হয়ে থাকেন, সেটা হইতে পারে ছাত্রলীগ, হতে পারে যুবলীগ, হতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ, যে সংগঠনই হোক না কেন। তো এরকম যদি আপনার ব্যাকগ্রাউন্ড থাকে, যদি সেটা প্রুফ করতে পারেন, এবং এটা একটা বিষয় মাথা রাখবেন, যখন আপনি রাজনীতির কথা বলবেন, রাজনীতি সম্পর্কে অবাধ জ্ঞান আপনার থাকতে হবে। বাংলাদেশের যে দলের পক্ষে আপনি রাজনীতির আশ্রয় চাইবেন, যে দলের হয়ে আপনি নির্যাতিত, সেই দলের সংগঠন সম্পর্কে আপনার বেশ ধারণা থাকতে হবে। ইভেন বিরোধী দল সম্পর্কে বেশ ধারণা থাকতে হবে। আপনাকে কয়জন মারামারি করছে, আপনাকে কয়জন মারছে, কয়জন আপনার নামে মামলা তৈরি করছে, সবগুলা বিষয় পুঙ্খানুপুঙ্খানু এমনভাবে বলতে হবে যে 100% সঠিক। মেবি কিছু হতে পারে এই সেই, এগুলা গ্রহণযোগ্য না। আপনাকে যদি কেউ মারে, আপনি অবশ্যই বলতে পারেন যে আমাকে 5 জন বা 6 জন আমাকে মিলে আমাকে মারধর করছে, সেটা স্পেসিফিকলি বলতে পারবেন 6 জন। যদি আপনি বলেন হতে পারে সেখানে 8 থেকে 10 জন, সেটা কিন্তু একটা হতে পারে বা মেবি কনফিউশন, এই কনফিউশন রাখা যাবে না। আপনি কোন সংগঠন করতেন? বাংলাদেশ ছাত্রলীগ,
সরাসরি বলে দিতে পারে, হ্যাঁ আমি সংগঠন করতাম, কি আওয়ামী লীগ করতাম। আওয়ামী লীগের কোন সংগঠন করতে? আওয়ামী লীগ, আপনার বয়স মাত্র 20 বছর বা 25 বছর বা 30 বছর সর্বোচ্চ, আপনি আওয়ামী লীগের সংগঠনের মধ্যে ঢুকছেন কেন? আওয়ামী লীগ সংগঠনে যখন যাবেন, আওয়ামী লীগ একটা সংগঠনের সর্বোচ্চ পর্যায়ে, আওয়ামী লীগে যদি আপনি ঢুকতে চান, আপনার বয়স যদি 25, 26, 30 হয়, তাহলে অবশ্যই আপনি ছাত্রলীগ করছেন। ছাত্রলীগের পর 35-40 বছর পর্যন্ত যুবলীগে হয়, যুবলীগের পর দেন হচ্ছে আওয়ামী লীগ। এই স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাকে বিষয়গুলো বুঝতে হবে। এই স্টেপ বাই স্টেপ যে ধারণাগুলো আছে সেটা কিন্তু আপনার রাখতে হবে। দেন তারা এটা বুঝতে পারবে যে আপনার রাজনৈতিক জ্ঞান সম্পর্কে, বা আপনার যে সংগঠন, যে সংগঠনের পক্ষে আপনি আছেন, সেই সংগঠন এখন পলাতক, সেই সংগঠনের যে বিশেষ সংগঠনগুলো আছে, বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এখন এই মুহূর্তে নিষিদ্ধ। সেটা কিভাবে নিষিদ্ধ করা হয়েছে, কখন করা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগের অবদান কি, বাংলাদেশ ছাত্রলীগ কবে সংগঠিত হয়, আপনাকে প্রশ্ন করতেই পারে। সো সেই প্রশ্নগুলোর সম্মুখীন আপনি যদি হতে পারেন এবং সেটা সঠিক উত্তর দিতে পারেন, তাহলে আপনি হয়তোবা পারমিশনের সৌজন্য পেয়ে যাবেন। আদারওয়াইজ আপনার যদি কোনো দক্ষতা, আপনার যদি রাজনৈতিক সম্পর্কে কোনো জ্ঞান না থাকে, শুধু বললেন আপনি রাজনীতি করেন, এর বাইরে আপনি কোনো কিচ্ছু জানেন না, আপনাকে তো অবশ্যই রাজনৈতিক আশ্রয় এখানে দেবে না। আমি সবসময় বলি, রাজনৈতিক আশ্রয় দিতে পৃথিবীর প্রত্যেকটা দেশ বাধ্য। তবে হ্যাঁ, অবশ্যই আপনি রাজনৈতিক পার্সন হতে হবে, রাজনৈতিক ব্যক্তিত্ব আপনার থাকতে হবে, ব্যক্তি হতে হবে, দেন আপনি রাজনৈতিক আশ্রয় পাওয়ার সম্ভাবনা থাকে, তারা বিবেচনা করবে। আদারওয়াইজ আপনি কিন্তু এই যে বর্তমান পরিস্থিতিতে আপনি কিন্তু রাজনৈতিক আশ্রয় পাবেন না। এখানে আরেকটা কথা বলি, যারা অসুস্থ রয়েছেন, আমি সবসময় বলি, যারা অসুস্থ রয়েছেন, আপনার বড় ধরনের অপারেশন রয়েছে, আপনি সেটা স্কিপ করবেন না। আপনার মানসিক প্রবলেম রয়েছে, আপনি সেটা স্কিপ করবেন না। আপনার ব্রেইনে সমস্যা রয়েছে, সেটা স্কিপ করবেন না। আপনার হার্টের প্রবলেম, আপনি দীর্ঘদিন যাবৎ আপনার ব্লাড সুগার অর্থাৎ ডায়াবেটিক্সের প্রবলেম, এগুলো স্কিপ করবেন না। এগুলো বলবেন। আপনার চোখে দেখতে সমস্যা হচ্ছে, ব্যাপারগুলো একেবারেই বলবেন। এবং বলার আগে যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে ডক্টর দেখাবেন, ইতালিতে ডক্টর দেখাবেন। সেই ডক্টরের একটা রেফারেন্স বা ছাড়পত্র আপনি কমিশনে সংযুক্তি করে দেবেন। ব্যাপারটা আপনাকে হেল্প করবে আপনার কমিশনে পজিটিভ কোনো কিছু নিয়ে আসতে। এই ছোট ছোট বিষয়গুলো এখন আমাদেরকে বলতে হচ্ছে, কারণ এখন পরিস্থিতিটা আগের মতো নেই, পরিবর্তন হয়ে গেছে। সো নতুন আইনে আমাদেরকে কাগজ বা পারমিশন সৌজন্য পেতে গেলে এগুলো আমাদের করতে হবে, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, কমিশন নিয়ে আপনাদেরকে ইনশাআল্লাহ আমি আপডেট দেব, কন্টিনিউ আপডেট দিতে থাকবো আপনাদেরকে। অন্তত পক্ষে যাতে সিঙ্গেল নেগেটিভটা আসে, আপনার রিকোর্স করে আপিল করতে পারেন, সেই সুযোগটা যাতে তৈরি হয়, এই বিষয়গুলো আপনাদের সাথে ছোটোখাটো ব্যাপারগুলো আপনাদের সাথে আমি শেয়ার করবো ইনশাআল্লাহ। আর সর্বশেষ আমি যে কথাটা বলবো, যদি ডবল নেগেটিভ আসে অবশ্যই কন্ট্যাক্ট লাগবে, কন্ট্যাক্ট দিয়ে সিঙ্গেল নেগেটিভ করে দেন আপনাকে রিকোর্সও অ্যাকসেপ্ট করাতে হবে, কন্ট্যাক্ট বাধ্যতামূলক। যাই হোক, আজকে এতটুকুই ছিল আপনাদের সাথে শেয়ার করার মতো। ধন্যবাদ সবাইকে।